আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন ব্রেইন ব্যালেন্স ইকুয়াল টু ব্যাংক ব্যালেন্স বাই কোচ কাঞ্চন। এই অডিও বুকটি প্রেজেন্ট বাই লেট রেডিও। অধ্যায় 16 বিলিয়নিয়ার ব্রেইন ইনসাইটস। আপনি জানেন কি আপনার ব্রেইন প্রতিদিন বিলিয়ন ডলার মিস করছে? কারণ আপনার প্রতিটি ভাবনা, সিদ্ধান্ত এবং কাজ ব্রেইন থেকে আসে। বিলিয়নিয়ার ইনসাইট ইউজ করে আপনিও হয়ে যেতে পারেন নেক্সট বিলিয়নিয়ার। কখনো ভেবেছেন কেন কেউ কেউ শূন্য থেকে বিলিয়নিয়ার হয় আর কেউ জীবনভর সংগ্রামে ডুবে থাকে? কারণটা কি? বিলিয়নিয়ারদের ব্রেইন কি আমাদের থেকে আলাদা? মাথার সাইজ কি বড়? না, তাদের মাথার আকার বড় নয়, কিন্তু তারা এমনভাবে ব্রেইনকে স্কিল্ড করে এবং চিন্তা করে যা তাদের সাফল্যের শিখরে পৌঁছে দেয়। আপনি এবং একজন বিলিয়নিয়ারের মস্তিষ্কের কাঠামো একই, কিন্তু পার্থক্য হলো তারা ব্রেইনকে এমনভাবে ব্যবহার করে যা সাধারণ মানুষ কখনো কল্পনাও করে না। এইটাই ব্রেনের রহস্য। এই অধ্যায়ে আমরা শিখব কিভাবে বিলিয়নিয়াররা তাদের ব্রেইনের সঠিক ব্যবহার করে তাদের বাস্তবতা বদলে দেয় এবং কিভাবে আপনিও তাদের মতো চিন্তা করতে শিখে নিজের জীবন একই ধরনের বিপ্লব আনতে পারেন। বিলিয়নিয়ারদের মস্তিষ্ক কেবল তাদের সম্পদ তৈরি করেনি, বরং তাদের চিন্তাধারা এবং দৃষ্টিভঙ্গি পৃথিবীকে বদলে দিয়েছে। জেফ বেজোসের ব্রেইন, লং টার্ম থিঙ্কিং মেশিন। অধ্যায় স্বপ্নের পেছনে দৌড়, জেফ বেজোসের প্রথম পদক্ষেপ। আমার কাজ ভালো ছিল, কিন্তু আমার স্বপ্ন আরো বড় ছিল। এই এক বাক্যই জেফ বেজোস তার জীবনের সবচেয়ে সাহসী সিদ্ধান্তের গল্প তুলে ধরেন। একসময় তিনি ওয়াল স্ট্রিটের একজন সফল কর্মী ছিলেন, যেখানে তিনি ভালো বেতন, আরামদায়ক জীবন এবং সমাজের সম্মান পাচ্ছিলেন। কিন্তু তার মনের ভেতরে একটি অদম্য কণ্ঠ বারবার বলছিল, আরো কিছু আছে। 1994 সাল জেফ যখন ইন্টারনেটের সম্ভাবনা নিয়ে পড়াশোনা করছিলেন, তিনি একটা চমকপ্রদ তথ্য আবিষ্কার করলেন। ইন্টারনেটের ব্যবহার প্রতি বছর 2300% হারে বাড়ছে। এটি তার মনকে আলোড়িত করলো। তিনি ভাবলেন, এই বিপ্লবের অংশ না হলে আমি সারা জীবন আফসোস করব। তিনি নিজেকে প্রশ্ন করলেন, আমি যখন 80 বছর বয়সী হব, তখন কি আমি আজকের চাকরির জন্য গর্বিত ফিল করব, নাকি আমি গর্বিত হব যে আমি আমার স্বপ্নের জন্য রিস্ক নিয়েছিলাম? এই প্রশ্নের উত্তর তাকে জীবনের সবচেয়ে বড় ঝুঁকির দিকে এগিয়ে নিল, যেখান থেকে গড়ে তুললেন পৃথিবীর অন্যতম বড় কোম্পানি। জেফ বেজোস তার বসের কাছে গিয়ে বললেন যে তিনি একটি ই কমার্স ব্যবসা শুরু করতে চান। তার বস তাকে শান্তভাবে বললেন, এটা একটা ভালো আইডিয়া, কিন্তু তুমি কি নিশ্চিত যে তোমার এই সফল ক্যারিয়ার ছেড়ে যাওয়া উচিত? জেফ জানতেন এটি তার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত, কিন্তু তিনি আরো জানতেন চাকরি কখনো বড় স্বপ্ন পূরণের পথে সঙ্গী হন না। তাই তিনি তার আরামদায়ক চাকরিকে বিদায় জানালেন। তার হাতে ছিল একটা ছোট্ট গ্যারেজ, কয়েকজন কর্মী এবং একটি মিশন, দুনিয়ার সব বই অনলাইনে বিক্রি করা। এখান থেকেই শুরু হলো অ্যামাজনের যাত্রা। গ্যারেজটি হয়ে উঠল সম্ভাবনার কেন্দ্র। সেখানে ছিল না কোনো বিলাসিতা, বরং সীমাহীন স্বপ্ন আর নিরলস পরিশ্রম। প্রথম দিনগুলোতে জেফ নিজেই অর্ডার প্যাক করতেন এবং ট্রাঙ্কে তুলে দিতেন। তার চিন্তা জুড়েই ছিল কাস্টমার অবসেশন। একটাই ভাবনা, আমরা আমাদের গ্রাহকের জন্য যা করব তা যেন তারা অন্য কোথাও না পায়। আপনিও যদি আপনার স্বপ্ন পূরণে ঝুঁকি নিতে ভয় না পান, তবে আপনি হয়তো এমন কিছু তৈরি করতে পারবেন যা এই দুনিয়াকে বদলে দেবে। বেজোস ব্রেইনের মূল দৃষ্টিভঙ্গি, আপনার চিন্তাধারা যত দূরদর্শী হবে, আপনার সাফল্য তত স্থায়ী হবে। জেফ বেজোসের সবচেয়ে বড় বৈশিষ্ট্যই তার দীর্ঘমেয়াদী চিন্তা। যখন তিনি অ্যামাজন শুরু করেন, তিনি শুধু বই বিক্রি করার জন্য কাজ করেননি, তিনি একটি অল ইন ওয়ান প্ল্যাটফর্মের ভিত্তি করেছিলেন। কিভাবে বেজোসের ব্রেইন কাজ করে? 1. লং টার্ম প্ল্যানিং। বেজোস তার প্রথম শেয়ার হোল্ডার লেটারে লিখেছিলেন, আমরা ছোট্ট লাভের জন্য কাজ করছি না, আমরা ভবিষ্যতের জন্য বিনিয়োগ করছি। তার অ্যামাজন প্রাইম পরিকল্পনা, যেখানে গ্রাহকদের লয়ালিটি নিশ্চিত করতে শুরুতেই প্রচুর অর্থ বিনিয়োগ করেছিলেন। 2. গ্রাহক কেন্দ্রিক দৃষ্টি। বেজোস সবসময় গ্রাহকদের কথা চিন্তা করেন।
তার ব্রেইন গ্রাহকের অভিজ্ঞতাকে সেরা করার জন্য কাজ করে। অ্যামাজনের মিটিংগুলোতে এখনো একটা চেয়ার ফাঁকা রাখা হয়। যে কোনো ডিসিশন নেওয়ার আগে ওই খালি চেয়ারে কাল্পনিক কাস্টমারকে চিন্তা করে সব ডিসিশন মাইকে করা হয়। If your competitor focus, you have to wait until there is a competitor doing something. Being customer focused allows you to be more pioneering. Jeff Bezos. 3. Fail fast, learn first. অ্যামাজনের ফায়ার ফোন ব্যর্থ হয়েছিল, কিন্তু সেই বার্তাকে কাজে লাগিয়েই তিনি অ্যামাজন অ্যালেক্সা তৈরি করেন। এলন মাস্কের ব্রেইন, অসম্ভবের স্থাপিত্ব। অসম্ভবকে সম্ভব করাই অনন্ত জলিলের কাজ। অনন্ত জলিল কি অসম্ভব বাস্তবায়ন করেছে আমার জানা নেই, কিন্তু এলন মাস্কেরটা আমরা সবাই জানি। যেখানে অন্যেরা বাধা দেখে, মাস্ক সেখানে অপরচুনিটি খুঁজে পান। তার ব্রেইন ফিউচার ইমাজিনেশনের কেন্দ্র এবং ভবিষ্যতের প্রযুক্তি গড়ার মেশিন। আপনি একটি ক্রেজি ড্রিম মানে পাগলা স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারেন যদি আপনি যথেষ্ট সাহসী হন। এলন মাস্ক হলেন সেই ব্যক্তি যিনি অসম্ভবকে সম্ভব করার জন্য পৃথিবীকে দেখিয়ে দিয়েছেন। তার ব্রেইন একটা অসাধারণ কম্বিনেশন, উদ্ভাবন, সাহসিকতা এবং এক অদম্য মানসিকতা। তিনি টেসলা, স্পেসএক্স কিংবা নিউরোলিক্স এর মতো বৈপ্লবিক উদ্যোগের মাধ্যমে আধুনিক বিশ্বকে বদলে দিয়েছেন। এলন মাস্কের ব্রেইনের গঠন ও কাজের ধরন। 1. ভিশনারি চিন্তাধারা। এলন মাস্ক হচ্ছেন আমার ভাষায় দ্য ফিউচারিস্ট। এলন মাস্ক শুধু বর্তমান সমস্যা সমাধানে বিশ্বাস করেন না, তিনি ভবিষ্যতের জন্যও কাজ করেন। সাধারণ মানুষ যা চিন্তা করতে ভয় পায়, এলন মাস্ক তা বাস্তবায়ন করে দেখান। টেসলা, পরিবেশ বান্ধব গাড়ি তৈরি করে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব। টেসলা's mission is to accelerate the world's transition to sustainable energy. SpaceX, মহাকাশকে মানুষের জন্য সহজলভ্য করার জন্য স্পেসএক্স। পূর্ণ ব্যবহারযোগ্য রকেট ফ্যালকন 9, মঙ্গল গ্রহে মানুষ বসবাসের পরিকল্পনা। নিউরোলিঙ্ক, মানুষের মস্তিষ্ক এবং কম্পিউটারের মধ্যে সরাসরি সংযোগ তৈরি করা। ভবিষ্যতে স্মৃতিভ্রংশ রোগের সমাধান এবং মানুষের কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের ক্ষমতা বৃদ্ধি করার পরিকল্পনা। 2. ঝুঁকি নেওয়ার মানসিকতা। এলন মাস্ক ঝুঁকি নেওয়ার জন্য প্রস্তুত থাকেন এবং ব্যর্থতাকে শেখার একটা প্রক্রিয়া হিসেবে রাখেন। স্পেসএক্স এর প্রথম 3টি রকেট উৎক্ষেপণ ব্যর্থ হয়েছিল, তবে চতুর্থটি সফল হয় এবং এটি কোম্পানিকে দেওয়ালিয়া হওয়ার থেকে বাঁচায়। টেসলার শুরুর দিকে তিনি তার নিজের সব সম্পদ কোম্পানিতে বিনিয়োগ করেন। মাস্কের ভাষায়, failure is an option here. If things are not failing, you are not innovating enough. 3. বহুমুখী জ্ঞান। এলন মাস্কের ব্রেইন বিভিন্ন বিষয়ের মধ্যে সংযোগ খুঁজে বের করতে পারে, তবে এই জন্য তিনি প্রচুর স্টাডি করেন। মাস্ক এক সপ্তাহে প্রায় 10টি বই পড়তেন। পদার্থবিদ্যা, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, রকেট সায়েন্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে তার দখল রয়েছে। যেমন স্পেসএক্স এর রকেট ডিজাইন এবং টেসলার স্বয়ংক্রিয় ড্রাইভিং প্রযুক্তি। গতানুগতিক ডিগ্রি বা সার্টিফিকেটের চেয়ে স্কিল ডেভেলপমেন্টে এলনের ফোকাস বেশি। Elon Musk calls college education overrated, says success doesn't require a 4-year degree. 4. সমস্যা সমাধানের উদ্ভাবনী দৃষ্টি। এলন মাস্ক সমস্যাকে জটিলতা নয় বরং একটি চ্যালেঞ্জ হিসেবে দেখেন। এলন অলওয়েজ ফার্স্ট থিঙ্কিং প্রিন্সিপাল ব্যবহার করেন। ফার্স্ট প্রিন্সিপাল থিঙ্কিং হলো কোনো সমস্যাকে তার মৌলিক উপাদানে ভেঙে ফেলে শূন্য থেকে নতুনভাবে সমাধান খোঁজার পদ্ধতি, যেখানে প্রচলিত বিশ্বাস বা অনুমানকে বাদ দেওয়া হয়। এটি কেন এবং কিভাবে প্রশ্ন করে প্রকৃত সত্য উদ্ঘাটনের মাধ্যমে নতুন সমাধান তৈরি করে। 1. ধারণা বা সমস্যা ভেঙে ফেলা, ব্রেক ইট ডাউন। কোনো সমস্যাকে তার সবচেয়ে মৌলিক উপাদানে ভাগ করুন। প্রচলিত বিশ্বাস বা অনুমান থেকে মুক্ত হয়ে প্রশ্ন করুন, কেন এটা এমন হয়, কেন এটা সম্ভব নয়। 2. মৌলিক সত্য বের করুন, ফাইন্ড দ্য ফার্স্ট প্রিন্সিপাল। সমস্যার এমন মৌলিক সত্য বা উপাদান খুঁজুন যা বিজ্ঞান, গাণিতিক সূত্র বা বাস্তবতা ভিত্তিক। এগুলোর উপর ভিত্তি করে নতুন উপায় বা ধারণা তৈরি করুন। 3.
নতুন পদ্ধতি তৈরি করুন, রিবিল্ড ফ্রম দ্য গ্রাউন্ড আপ। মৌলিক উপাদানের উপর ভিত্তি করে প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে নতুন সমাধান তৈরি করুন। ফার্স্ট প্রিন্সিপাল থিঙ্কিং প্রয়োগ, স্পেসএক্স ও রকেট বানানো। যখন এলন মাস্ক মহাকাশে রকেট পাঠানোর পরিকল্পনা করেন, তিনি ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো ভিজিট করে দেখেন যে প্রচলিত রকেটগুলোর দাম অত্যন্ত বেশি। সাধারণ চিন্তাধারা অনুযায়ী মানুষ ধরে নিত রকেট বানানোর খরচ এমনই হবে, কিন্তু তিনি ফার্স্ট প্রিন্সিপাল ব্যবহার করে চিন্তা করলেন রকেটে কি কি উপাদান তৈরি হয়, অ্যালুমিনিয়াম, কার্বন ফাইবার, ইঞ্জিন, ফুয়েল ইত্যাদি। এই উপাদানগুলোর আলাদা আলাদা দাম কত। তিনি দেখলেন রকেট বানানোর উপাদানগুলো আলাদাভাবে কিনলে মোট খরচ পুরো রকেট কেনার চেয়েও অনেক কম। নতুন পদ্ধতি, তিনি নিজেই রকেট বানানোর জন্য কম খরচে উপাদান সংগ্রহের ব্যবস্থা করলেন এবং পূর্ণ ব্যবহারযোগ্য রকেট ডিজাইন করলেন। ফলাফল, স্পেস এক্স আজ পৃথিবীর অন্যতম সাশ্রয়ী এবং সফল স্পেস কোম্পানি। প্রচলিত চিন্তার বিপরীতে ফার্স্ট প্রিন্সিপাল থিঙ্কিং। প্রচলিত চিন্তা বা কনভেনশনাল থিঙ্কিং বলতে বোঝায় পূর্বের অভিজ্ঞতার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া। এটি সমাজ যেভাবে করে সেভাবেই করা উচিত বলে ধরে নেয়। কিন্তু ফার্স্ট প্রিন্সিপাল থিঙ্কিং প্রশ্ন করে, কেন আমরা এমন করি? এটি কি সর্বোত্তম উপায়? এলন মাস্কের মতে বড় উদ্ভাবন এবং নতুন পথ তৈরির মূল মন্ত্র এটি। যেভাবে এই বইয়ে আমরা রিয়েলিটি ক্রিয়েশনকে ব্রেকডাউন করে ইন ডেপথে গিয়েছি, অদৃশ্য জগতের গভীরে গিয়েছি। দৃশ্যমান রেজাল্ট চেঞ্জ করতে হলে ইনার ওয়ার্ল্ডে চেঞ্জ আনতে হবে। এলন মাস্ক বলেন, boil things down to their fundamental truths and reason up from there. মাস্কের সফলতা সূত্র 1. কাজের প্রতি অদম্য নিষ্ঠা। এলন মাস্ক এক সপ্তাহে প্রায় 80 থেকে 100 ঘন্টা কাজ করেন। তিনি বলেন, work like hell. If others are putting in 40 hours work weeks and you are putting in 100-hour work weeks, you will achieve in 4 months what it takes them a year to achieve. 2. লক্ষ্য নিয়ে অবিচল। লক্ষ্য অর্জনে কাজ করছি না মানে আমরা সময় তথা লাইফ নষ্ট করছি। সময় অপচয় মানে জীবন অপচয়। এলন বলেন, if you are not working on something important, you are wasting your time. রিচার্ড ব্রানসনের ব্রেইন উদ্যম এবং মজার সমন্বয়। ব্রানসন ব্রেইনের মূল মন্ত্র, জীবন ঝুঁকি নিন এবং আনন্দ করুন। রিচার্ড ব্রানসন ভার্জিন গ্রুপের প্রতিষ্ঠাতা এবং একজন জীবন উদযাপনকারী উদ্যোক্তা। তার জীবন শুধু সাফল্যের গল্প নয়, বরং এক নিরন্তর পরীক্ষার যাত্রা। তিনি যা কিছু করেছেন তা শুরু হয়েছিল একটি অসাধারণ বিশ্বাস থেকে। ঝুঁকি না নিলে কখনো জানতেই পারবেন না আপনার দ্বারা কি করা সম্ভব। কিন্তু কিভাবে তার ব্রেন কাজ করে, কিভাবে তিনি একের পর এক নতুন উদ্যোগ শুরু করে সফল হয়েছেন, যেখানে আমরা বারবার থেমে যাই। সাহসী শুরুর গল্প। রিচার্ড ব্রানসন ছিলেন ডিসলেক্সিয়া রোগী, যা তার পড়াশোনাকে অসাধারণ কঠিন করে তুলেছিল। স্কুলের পরীক্ষায় বারবার ব্যর্থ হয়েছিলেন, কিন্তু তিনি অনুভব করলেন, আমি আমার পথে চলবো, আমি যা ভালোবাসি তাই করব। মাত্র 16 বছর বয়সে তিনি একটি ম্যাগাজিন শুরু করেন যার নাম স্টুডেন্ট। ম্যাগাজিনটি ব্যবসায়িকভাবে সফল হয়নি, কিন্তু এখান থেকে তিনি বুঝতে পারেন ঝুঁকি নিলে অনেক কিছু শেখা যায়। এরপর 1970 সালে তিনি শুরু করেন ভার্জিন রেকর্ডস, একটি ছোট্ট মিউজিক রেকর্ডিং কোম্পানি, যা পরে হয়ে ওঠে একটি গ্লোবাল ব্র্যান্ড। রিচার্ড ব্রানসনের ব্রেইন ইনসাইটস। 1 নম্বর, স্ক্রিউ ইট, লেটস ডু ইট। তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেওয়া। ব্রানসনের সবচেয়ে শক্তিশালী ব্রেইন ইনসাইট হলো ঝুঁকি নেওয়ার সাহস। তিনি কখনো অপেক্ষা করেন না সঠিক সময় আসার জন্য। তিনি বলেন, সঠিক সময় বলে কিছু নেই, তুমি শুধু শুরু করো। ভার্জিন এয়ারলাইন্সের শুরুটা হয়েছিল যাত্রী হিসেবে নিজের বিড়ম্বনার থেকে। যখন তার একটি ফ্লাইট বাতিল হয় এবং তিনি একটি প্রাইভেট প্লেন ভাড়া নিয়ে যাত্রীদের সঙ্গে ভাড়া ভাগ করেন, এই অভিজ্ঞতা থেকেই তিনি বুঝলেন এয়ারলাইন্স ইন্ডাস্ট্রি আরো ভালো হতে পারে। এখানে মূল ব্যাপার হলো আপনি কখনোই পুরোপুরি প্রস্তুত থাকবেন না। রাস্তার সব বাতি সবুজ হোক, তারপরও আপনি গাড়ি চালাবেন, এই চিন্তা করা বোকামি। স্ক্রিউ ইট, লেটস ডু ইট, শুরু করাই মূল কথা। 2. চ্যালেঞ্জ দ্য নর্ম,
প্রচলিত নিয়ম ভাঙা। ব্র্যানসন প্রচলিত নিয়মকে চ্যালেঞ্জ করায় বিশ্বাস করতেন। তিনি বলেন, যদি কিছু ঠিকমতো কাজ না করে তাহলে সেটা বদলাতে চেষ্টা করো। তিনি মিউজিক ইন্ডাস্ট্রির প্রচলিত মডেলকে চ্যালেঞ্জ করে ভার্জিন রেকর্ড শুরু করেন, যেখানে তিনি নতুন এবং উদ্যমী শিল্পীদের নিয়ে একটি প্ল্যাটফর্ম তৈরি করেন। নতুন কিছু করতে হলে প্রচলিত নিয়মের বাইরে ভাবতে শিখুন। 3. হ্যাভ ফান, মজা করুন, চাপ নয়। রিচার্ড ব্র্যানসন বিশ্বাস করেন ব্যবসা কেবল টাকা আয়ের মাধ্যম নয়, বরং এটি মজা এবং জীবনের পূর্ণতা আনে। ভার্জিন গ্রুপের প্রতিটি ব্যবসায়, যেমন ভার্জিন আটলান্টিক বা ভার্জিন গ্যালাকটিক, তার ব্র্যান্ডের মূল মন্ত্র হল এনজয় দ্য জার্নি। জীবনের প্রতিটি কাজ আনন্দের সঙ্গে করুন, এটি আপনার কর্মদক্ষতাকে দ্বিগুণ করবে। হ্যাপিনেসের অনেক গবেষণায় প্রমাণিত, হ্যাপি মুড কাজের গতি ও প্রোডাক্টিভিটি বাড়ায়। হ্যাপি মানুষের ইনোভেশন ক্ষমতা 300% বেশি। ব্র্যানসন বলেন, ফান is one of the most important and underrated ingredients in any successful venture. 4. Learn by doing, অভিজ্ঞতার মাধ্যমে শেখা। ব্র্যানসনের মস্তিষ্ক প্রচলিত শিক্ষার উপর নির্ভর করে না। তিনি বিশ্বাস করেন শিখতে হলে করতে হবে। তিনি কখনো এয়ারলাইন্স ইন্ডাস্ট্রি সম্পর্কে জানতেন না, তবু ভার্জিন এয়ারলাইন্স শুরু করেছিলেন। নতুন অভিজ্ঞতার মাধ্যমে তিনি শিখেছিলেন কিভাবে এটি সফল করা যায়। অভিজ্ঞতা থেকে শেখার সবচেয়ে কার্যকরী পদ্ধতি। পথে না নামলে পথের সন্তান কিভাবে পাবেন? তবে পথ চলায় একজন রাহাবর বা শেরপা সাথে নিলে জার্নিটা আরো সহজ হয়। একজন কোচ হচ্ছেন আপনার বিজনেসের সেই শেরপা যিনি বন্ধুর পথ পাড়ি দিতে সহযোগিতা করেন। 5. টিম স্পিরিট, কর্মীদের সাফল্যের কেন্দ্রে রাখা। রিচার্ড ব্র্যানসন একটি মূল নীতি হল তার দলের প্রত্যেক সদস্যকে মূল্য দেওয়া। তিনি বলেন, সুখী কর্মীরা সুখী গ্রাহক তৈরি করে। ভার্জিন গ্রুপ তার কর্মীদের জন্য উদ্ভাবনী, সুবিধা এবং ফ্লেক্সিবল কাজের পরিবেশ তৈরি করে। আপনার দলের মানসিকতা এবং আবেগ আপনার ব্যবসার ফলাফল নির্ধারণ করে। ব্র্যানসনের ভাষায়, ট্রেন পিপল ওয়েল এনাফ so they can leave. Treat them well enough so they don't want to. রিচার্ড ব্র্যানসনের মস্তিষ্ক আমাদের শেখায় যে জীবনের সবচেয়ে বড় সাফল্য আসে তখনই যখন আপনি ব্যর্থতার ভয়কে অগ্রাহ্য করে এগিয়ে যান। ব্যর্থ হতে ভয় পাবেন না, কারণ এটি আপনাকে এমন কিছু শেখাবে যা অন্যথায় সম্ভব ছিল না। আপনার মস্তিষ্ককেও ব্র্যানসনের মতো গড়ে তুলুন। ঝুঁকি নিন, নতুন কিছু শিখুন এবং জীবনের প্রতিটি দিন উদযাপন করুন। ব্র্যানসনের চিন্তায় জীবনটা একটা বড় পার্টি, যেখানে আমরা সবাই একসঙ্গে মজা করি। স্টিভ জবসের ব্রেইন, দ্য মাস্টার অফ সিম্পলিসিটি। সফলতা জটিলতাকে সরিয়ে সরলতা খুঁজে পাওয়ার ক্ষমতার মধ্যে লুকিয়ে। জীবন আমাদের জন্য জটিল হয়ে যায় কারণ আমরা সহজ করে ভাবতে পারি না। জটিল চিন্তা জীবনকে শুধু জটিলই করে। স্টিভ জবসের ব্রেইন সিম্পলিসিটি ও কাস্টমার এক্সপিরিয়েন্সকে প্রাধান্য দিত। সৃষ্টিশীলতার বিপ্লব। তুমি যখন বুঝতে পারবে যে এই পৃথিবীটাকে এমন মানুষরা গড়ে তুলেছে যারা তোমারই মতো, তখন তুমি উপলব্ধি করবে যে তুমিও এটাকে বদলে দিতে পারো। স্টিভ জবসের এই উক্তি তার চিন্তাধারার গভীরতা এবং মস্তিষ্কের কাজের ধরনকে নিখুঁতভাবে তুলে ধরে। জবসের মস্তিষ্ক শুধু প্রযুক্তি নয়, সৃষ্টিশীলতা, দর্শন এবং মানুষের আবেগের উপর ভিত্তি করে এক নতুন পৃথিবী গড়ে তুলেছিল। কিন্তু কিভাবে তার মস্তিষ্ক এত অপ্রচলিত পথে কাজ করত, কেমন ছিল তার চিন্তা ভাবনার গঠন, এবং আমরা কিভাবে তা আমাদের জীবনে প্রয়োগ করতে পারি। এক বিন্দু থেকে শুরু। 1964 সালে স্টিভ জবস চাকরি করতেন একটি ভিডিও গেম কোম্পানিতে। সেই সময় তিনি সবকিছু ছেড়ে ভারতের একটি আশ্রমে চলে যান, যেখানে তিনি নিজের জীবন ও ব্রেইনের অর্থ খুঁজে বের করার চেষ্টা করেন। এই যাত্রা তাকে শিখিয়েছিল সত্যিকারের সৃষ্টিশীলতা আসে যখন তুমি মনের গণ্ডি থেকে বের হয়ে নতুন ভাবনা গ্রহণ করো। যখন তিনি অ্যাপল প্রতিষ্ঠা করলেন, তার লক্ষ্য শুধু একটি প্রযুক্তি কোম্পানি তৈরি করা ছিল না, তার লক্ষ্য ছিল মনুষ্যত্ব এবং প্রযুক্তির মেলবন্ধন ঘটানো। এই ধারণাই অ্যাপলের প্রতিটি পণ্যের কেন্দ্র ছিল। স্টিভ জবসের ব্রেইন ইনসাইটস। 1. কানেক্টিং দ্য ডটস, সংযোগ তৈরি করা। জবসের ব্রেইনের অন্যতম বিশেষ বৈশিষ্ট্য ছিল বিভিন্ন বিষয়ের মধ্যে সংযোগ খুঁজে বের করা। তিনি বলতেন,
তোমার জীবন অভিজ্ঞতাগুলোর উপর ভিত্তি করে গড়ে ওঠে। যদি অভিজ্ঞতাগুলো বৈচিত্র্যময় হয় তবে তোমার চিন্তাভাবনা আরো সৃজনশীল হবে। জবস ক্যালিগ্রাফির ক্লাস করেছিলেন, যা তার প্রযুক্তি শিক্ষার সঙ্গে কোনো সম্পর্ক ছিল না, কিন্তু এই ক্লাসই পরবর্তীতে অ্যাপেলের ফন্ট ডিজাইনের সৌন্দর্য তৈরি করেছিল, যা কম্পিউটার দুনিয়ায় বিপ্লব ঘটায়। তাই নতুন অভিজ্ঞতা গ্রহণ করুন এবং ভিন্ন ভিন্ন বিষয়ের মধ্যে সংযোগ তৈরি করতে শিখুন। 2. Simplicity is the ultimate sophistication. সরলতার প্রতি বিশ্বাস। জবস বলতেন, ডিজাইন শুধু লুক বা অনুভূতির ব্যাপার নয়, এটি কিভাবে কাজ করে সেটাই আসল। তার ব্রেনকে জটিল সমস্যাকে সরল সমাধানে রূপান্তরিত করার জন্য প্রশিক্ষিত ছিল। জবসের ভাষায়, simple can be harder than complex. You have to work hard to get your thinking clean to make it simple. জবস শুধু একজন প্রযুক্তিবিদ ছিলেন না, তিনি ছিলেন একজন গল্পকার। অ্যাপেলের প্রতিটি প্রোডাক্ট তিনি এমন সহজ একটি গল্প বুনতেন যা মানুষের হৃদয় স্পর্শ করত। অ্যাপেলের আইপ্যাড, 1000 song in your pockets, 1000 গান তোমার পকেটে, এটা ছিল এক জটিল সমস্যার সরল সমাধান। আপনার জীবনে এবং কাজের ক্ষেত্রে জটিলতার পরিবর্তে সরলতার উপর ফোকাস করুন। এটি মানে হলো শুধু সেই বিষয়গুলোই মনোযোগ দেওয়া যা সত্যি গুরুত্বপূর্ণ। 3. রিয়ালিটি ডিস্টরশন ফিল্ড, বাস্তবতার নতুন রূপ তৈরি করা। জবস বিশ্বাস করতেন মানুষের বিশ্বাস আর দৃষ্টিভঙ্গি তাদের বাস্তবতা তৈরি করে। তিনি বলতেন, অসম্ভব বলে কিছু নেই, তুমি তোমার বাস্তবতাকে নিজের মতো করে তৈরি করতে পারো। তিনি তার দলকে অসম্ভব সময়সীমার মধ্যে কাজ করতে বাধ্য করতেন এবং তারা তা করত, কারণ জবস তাদের বিশ্বাস করিয়ে দিতেন যে এটি সম্ভব। নিজেকে এবং অন্যদের বিশ্বাস করাতে শিখান যে যে কোনো কিছু সম্ভব, যদি মন এবং মস্তিষ্ক সঠিকভাবে প্রোগ্রাম করা যায়। 4. এমব্রেস ফেইলিয়ার, ভুল থেকেই বড় কিছু শেখা। জবসকে 1985 সালে অ্যাপল থেকে বের করে দেওয়া হয়েছিল, কিন্তু তিনি এটি তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখেন। তিনি বলতেন, ভুল হওয়া মানে তুমি চেষ্টা করছো। অ্যাপল থেকে বাদ পড়ার পর তিনি নেক্সট এবং পিক্সার প্রতিষ্ঠা করেন, যা অ্যাপলকে পুনরায় সফলতায় ফিরিয়ে আনতে ভূমিকা রাখে। ব্যর্থতাকে ভয় পাবেন না, এটি সাফল্যের একটা গুরুত্বপূর্ণ ধাপ। 5. থিঙ্ক ডিফারেন্ট, ভিন্নভাবে ভাবার শক্তি। থিঙ্ক ডিফারেন্ট স্লোগান শুধু একটা মার্কেটিং ক্যাম্পেইন ছিল না, এটি ছিল জবসের মস্তিষ্কের ফাউন্ডেশন। তিনি বিশ্বাস করতেন, তুমি যদি ভিন্নভাবে না ভাবো তবে তুমি ভিড়ের একজন হয়ে থাকবে। যখন সবাই কিবোর্ড নিয়ে ব্যস্ত, তিনি টাচ স্ক্রিন নিয়ে ভাবছিলেন। যখন সবাই মেনুতে আটকে ছিল, তিনি ইউনিবাটন আইপড দিয়ে মিউজিক শোনার এক নতুন যুগ শুরু করেছিলেন। যখন সবাই সস্তা বানাচ্ছিল, তিনি কোয়ালিটি নিয়ে আপোষ করেননি। 6. মৃত্যুবোধ, সময়ের মূল্য। জবসের মস্তিষ্কের সবচেয়ে গভীর উপলব্ধি ছিল তার মৃত্যু সম্পর্কে। ক্যান্সারের সঙ্গে লড়াই করার সময় তিনি এক অসাধারণ উপলব্ধিতে পৌঁছেছিলেন। Remembering that you are going to die is the best way I know to avoid the trap of thinking you have something to lose. তিনি বলেছিলেন, stay hungry, stay foolish. এই বার্তা আমাদের শেখায়, জীবনের প্রতিটি মুহূর্ত কাজে লাগাও, সাহসী হও, শেখা চালিয়ে যাও, কারণ সময় সীমিত। জবস বিশ্বাস করতেন, সফল হতে হলে সব সময় শেখার জন্য খোলা মন থাকতে হবে। তিনি বলতেন, যখন তুমি ভাববে তুমি সব জেনে গেছো, সেদিনই তুমি থেমে যাবে। তার জীবনের শেষ পর্যন্ত তিনি নতুন জিনিস শেখার জন্য আগ্রহী ছিলেন। স্টিভ জবসের ইনসাইট থেকে শিক্ষা নিয়ে জীবন বদলান। আপনার ব্রেইনে সীমাহীন সম্ভাবনা লুকিয়ে আছে, শুধু নিজের চিন্তাকে ভিন্ন দৃষ্টিতে দেখুন, সীমাবদ্ধতাকে জয় করুন। সত্যিকারের উদ্ভাবন এবং সাফল্য তখনই আসবে যখন আপনি নিজের জন্য নয়, বিশ্বকে বদলানোর জন্য কাজ করবেন। আপনি কি সাফল্যের শিখরে উঠতে চান? তাহলে স্টিভ জবসের মতো সাহসী, উদ্ভাবনী আর ইমোশনাল লিডার হও, কারণ যারা নিজেদের চিন্তাকে সীমাহীন করতে পারে তারাই পৃথিবী বদলাতে পারে। স্টে হাংরি, স্টে ফুলিশ। বিলিনিয়ারদের ব্রিলিয়ান্ট ব্রেইনগুলো আমাদের শেখায়, চিন্তা ভাবনার ধরন এবং দৃষ্টিভঙ্গি জীবনের সাফল্য নির্ধারণ করে। আপনার ব্রেইনকে আপগ্রেড করতে এই ইনসাইটগুলো কাজে লাগান, কারণ ব্রেইন ব্যালেন্স ইকুয়াল ব্যাংক ব্যালেন্স।
অধ্যায় 17 নিউরো মার্কেটিং কাস্টমারের ব্রেইনে পৌঁছানোর গোপন বিজ্ঞান। আপনার ব্রেইন বিক্রি হয়ে গেছে, কিন্তু আপনি জানেন না। না, আমি পাগল হয়ে যাইনি, বুঝে শুনেই বলছি। আপনার পকেট থেকে টাকা অথবা ব্যাংকের কার্ডে পেমেন্ট হলো, আপনার হাতে ধরানো হলো একটি পণ্য, আর আপনি মনে করছেন এটা আপনার স্বাধীন ইচ্ছার সিদ্ধান্ত। ভুল। আপনার প্রতিদিনের সিদ্ধান্ত আসলে আপনার নয়। কেউ আপনার মস্তিষ্কের গভীরে ঢুকে আছে, কেউ আপনার চিন্তাগুলোকে প্রভাবিত করছে, কেউ আপনার সবচেয়ে গোপনীয় প্রতিক্রিয়াগুলো নিয়ন্ত্রণ করছে। ভাবছেন এটা অসম্ভব? তাহলে শোনেন। ধরুন আপনি মুভি থিয়েটারে বসে আছেন। সিনেমা শুরু হওয়ার আগে বড় স্ক্রিনে একটি কোমল পানীয়র বিজ্ঞাপন ভেসে উঠল। ঠান্ডা পানির বুদবুদ গলা বেয়ে নেমে যাচ্ছে। আপনার মস্তিষ্কে সিগন্যাল গেল তৃষ্ণা পেয়েছে। আপনি কি জানেন এই অনুভূতি আসার জন্য বিজ্ঞাপনটি ছিল মাত্র 6 সেকেন্ডের? ব্র্যান্ডগুলো ঠিক জানে কিভাবে আপনার ব্রেইনের রেপটিলিয়ান ও লিম্বিক অংশ, যা ভয় ও আবেগী প্রতিক্রিয়ার ভিত্তিতে কাজ করে, সরাসরি আঘাত করতে হয়। তারা জানে যুক্তির আগে অনুভূতি কাজ করে। আপনার ব্রেইনের রেপটিলিয়ান অংশটি আপনাকে সুরক্ষা দেয়, আনন্দ খুঁজে দেয় এবং ভয়ে সাড়া দেয়। আর ব্র্যান্ডগুলো এই অংশটিকেই তাদের লক্ষ্য বানায়। তাহলে প্রশ্ন হলো, কেন আপনি কখনো খেতে না চাওয়া স্ন্যাক্স হঠাৎ কিনে ফেলেন? কেন লিমিটেড স্টক সাইন দেখে আপনি অযথা জিনিস কিনে ফেলেন? কারণ আপনার ব্রেইন বিক্রি হয়ে গেছে এবং আপনি টেরও পাচ্ছেন না। নিউরো মার্কেটিং এই বিজ্ঞানের সাহায্যে ব্র্যান্ডগুলো কাস্টমারের ব্রেইন নীরবে দখল করে। এখন বড় প্রশ্ন হলো, আপনি কি আপনার কাস্টমারের মস্তিষ্কে পৌঁছানোর এই গোপন বিজ্ঞান জানেন, নাকি প্রতিযোগীরা ইতিমধ্যেই আপনার কাস্টমারের মস্তিষ্ক দখল করে বসে আছে? পুরো বই জুড়ে নিজের ব্রেইন নিয়ে অনেক কিছু শিখেছেন, কিন্তু এখন প্রশ্ন হলো, কাস্টমারের ব্রেইন বুঝতে পারছেন তো? কারণ আপনার সফলতার আসল রহস্য লুকিয়ে আছে আপনার কাস্টমারের মস্তিষ্কে। একটি বিষয় মনে রাখবেন, আপনার ব্যবসার টাকা আপনার কাস্টমারের পকেটে। আপনার কাজ হলো তাকে যথাযথ ভ্যালু প্রদান করে, অর্থাৎ তাকে জিতিয়ে তার পকেটের টাকা আপনার পকেটে নিয়ে আসা। এই কাজ যত ভালো করতে পারবেন তত সফল ব্যবসায়ী হবেন। কিন্তু এই কাজ করার জন্য আপনাকে জানতে হবে কাস্টমারের ব্রেইনের কাজের ধারা। ব্রেইন দখল করুন, পকেট নয়। মন পেলে মানিব্যাগ এমনিতেই পাবেন। বিজনেস মানেই হলো কাস্টমারের ব্রেইন দখল করা। কাস্টমার যখন আপনার পণ্য বা সেবা নিয়ে সন্তুষ্ট হয়, তখন সে আপনার প্রতি বিশ্বস্ত হয়, আর এই বিশ্বস্ততাই তার পকেট থেকে আপনার পকেটে টাকা নিয়ে আসে। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে কাস্টমারের ব্রেইন দখল করবেন? এর উত্তর হলো নিউরো মার্কেটিং। কেন নিউরো মার্কেটিং অপরিহার্য? আমরা আমাদের মস্তিষ্ক দিয়ে দেখি, চোখ দিয়ে নয়। আমাদের মস্তিষ্ক প্রতিদিন বিলিয়ন বিটস অফ ইনফরমেশন প্রক্রিয়াজাত করে। যদি আপনার মার্কেটিং গ্রাহকের মস্তিষ্ক না পৌঁছায়, তবে তারা কখনোই আপনার পণ্য বা সার্ভিসের প্রতি আগ্রহ দেখাবে না। আজকের পৃথিবীতে সাধারণ মার্কেটিং কাজ করে না। ফেসবুক, গুগলের মাধ্যমে ঘরে ঘরে উদ্যোক্তা তৈরি হয়েছে। প্রতিযোগিতা এখন তীব্র। গতানুগতিক মার্কেটিং পদ্ধতি অবসোলেট বা অপ্রাসঙ্গিক হয়ে গেছে। তাই নিউরো মার্কেটিং ছাড়া আপনি নিরুপায়। কাস্টমারের ব্রেইনের 3টি স্তর। নিউরো মার্কেটিং কাজ করে আমাদের 3 ধরনের মস্তিষ্কের মাধ্যমে। 1. ইনস্টিংচুয়াল ব্রেইন বা রেপটিলিয়ান ব্রেইন, প্রবৃত্তিমূলক মস্তিষ্ক। 2. ইমোশনাল ব্রেইন, লিম্বিক সিস্টেম, আবেগীয় মস্তিষ্ক। 3. লজিক্যাল ব্রেইন, নিওকর্টেক্স, যৌতিক মস্তিষ্ক। 1. ইনস্টিংচুয়াল ব্রেইন, রেপটিলিয়ান ব্রেইন, প্রবৃত্তিমূলক মস্তিষ্ক। ধরুন আপনি একটি সরু সেতুর উপর দাঁড়িয়ে আছেন। নিচে গভীর খাদ। হঠাৎ সেতুটি কাঁপতে শুরু করে। আপনার হৃদস্পন্দন বেড়ে যায়, হাত পা ঠান্ডা হয়ে যায়। আপনি বুঝতেও পারেন না কখন দৌড়ে সেতুর অপর প্রান্তে পৌঁছে গেলেন। এই মুহূর্তে আপনার মস্তিষ্কের রেপটিলিয়ান অংশ সিদ্ধান্ত নিয়েছে, বাঁচতে হলে দৌড়াও। এখন আরেকটি পরিস্থিতি কল্পনা করুন।
আপনি একটি ই-কমার্স ওয়েবসাইটে আছেন, স্ক্রিনে বড় অক্ষরে পপ আপ করলো, মাত্র 10 মিনিটের জন্য 90% ছাড়, এখনই অর্ডার করুন। আপনার মস্তিষ্ক আবার সেই সেতুর মতোই প্রতিক্রিয়া জানায়, শেষ হয়ে যাওয়ার আগেই নিতে হবে। আপনি এক মুহূর্তেও দেরি করেননি। এটা কি সম্ভব? এটা সম্ভব হয়েছে কারণ ব্র্যান্ডগুলো আপনার রেপটিলিয়ান ব্রেইনের শিকল ধরে টান দিয়েছে। তারা আপনার ভয় তথা ফিয়ার অফ মিসিং আউট, অভাবের অনুভূতি এবং সুরক্ষার তাগিদে ব্যবহার করে আপনাকে সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। বার্গার কিং তাদের ওপার ডিউটার ক্যাম্পেইনের মাধ্যমে এক অভিনব কৌশল গ্রহণ করেছিল। তারা একটি অ্যাপের মাধ্যমে ঘোষণা দেয়, যদি কেউ বার্গার কিং এর অ্যাপ ডাউনলোড করে এবং ম্যাকডোনাল্ডস এর সামনে গিয়ে অর্ডার করে, তাহলে মাত্র 1 সেন্টে একটি ওপার বার্গার খেতে পারবে। এই ক্যাম্পেইনটি মানুষের মধ্যে ফোমো, ফিয়ার অফ মিসিং আউট জাগিয়ে তোলে। এটি এমন একটি মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়া যেখানে কেউ মনে করে যে তারা একটা দুর্দান্ত সুযোগ হারাতে পারে। 1 সেন্টে বার্গার পাওয়ার অফার এতটাই অস্বাভাবিক যে এটি লোকজন বাধ্য করেছিল বার্গার কিং এর অ্যাপ ডাউনলোড করতে এবং ম্যাকডোনাল্ডস এর সামনে গিয়ে ওপার ক্লেম করতে। ম্যাকডোনাল্ডস ফাস্ট ফুড ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী বার্গার কিং তাদের প্রতিযোগীর অবস্থানকে ব্যবহার না করে নিজের ব্র্যান্ডের প্রতি আকর্ষণ তৈরি করতে চেয়েছিল। ম্যাকডোনাল্ডস এর সামনে গিয়ে ওপার ক্লেম করা মানে ম্যাকডোনাল্ডস এর শারীরিক উপস্থিতিকে ব্যবহার করে বার্গার কিং এর ব্র্যান্ড প্রচার। বার্গার কিং কৌশলে এমন একটি পরিস্থিতি তৈরি করেছিল যেখানে গ্রাহকরা ম্যাকডোনাল্ডস এর সামনে গিয়ে বার্গার কিং এর ওপার কিনছেন। এটি গ্রাহকদের মনে একটা বিজয়ের অনুভূতি দেয়, যেমন আমি ম্যাকডোনাল্ডস এর সামনে থেকেও বার্গার কিং পছন্দ করছি। বার্গার কিং এই প্রতিযোগিতার মাধ্যমে দেখিয়েছে যে তারা সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় পিছিয়ে নেই, বরং তারা নতুন এবং চতুর কৌশলে এগিয়ে আছে। স্বপ্নের 160 টাকার গরুর মাংস ও আলুর মিক্স এই রকম সাড়া ফেলেছিল আউটলেটগুলোতে, উপচে পড়া ভিড় হয়েছিল কারণ ফোমো ইফেক্ট। তাদের 1 টাকায় 1 কেজি মূল্যের অফারও ওরকম। রেপটিলিয়ান ব্রেইন চিন্তা করে, এটা এখন না পেলে আর পাবো না, তাই দ্রুত স্টেপ নেয়। কেন এই কৌশলগুলো কাজ করে? ভয়, আমরা ক্ষতির আশঙ্কায় দ্রুত সিদ্ধান্ত নিই। অভাব, কিছু সীমিত হলে আমরা সেটি না হারিয়ে ফেলবো, এই ভয়ে কাজ করে। সুরক্ষা, আমাদের মস্তিষ্ক সুরক্ষার সংকেত পেলে দ্রুত প্রতিক্রিয়া দেয়, কারণ রেপটিলিয়ান ব্রেইন সার্ভাইভাল ও সেফটি নিয়ে কাজ করে। নিরাপত্তা ও টিকে থাকার প্রবৃত্তি, মানুষের ইনস্টিংকচুয়াল ব্রেইন, যা সাধারণত রেপটিলিয়ান ব্রেইন নামে পরিচিত, আমাদের প্রাথমিক সার্ভাইভাল বা টিকে থাকার প্রবৃত্তি দ্বারা পরিচালিত। এই ব্রেন ভয়, পেইন কিংবা আতঙ্কে দ্রুত ট্রিগার হয়। এই ব্রেইন দিয়ে কাস্টমারের মাথায় ঢোকা খুবই সহজ। এই রেপটিলিয়ান ব্রেইনকে সক্রিয় করে আপনি কাস্টমারের মনোযোগ সহজেই আকর্ষণ করতে পারেন। ইনস্টিংকচুয়াল ব্রেইন কিভাবে কাজ করে? 1. নিরাপত্তা বা সেফটি। ইনস্টিংকচুয়াল ব্রেইন সবসময় নিরাপত্তা খোঁজে। ডেটলের 99.99% জীবাণু ধ্বংস করে বলে ইনস্টিংকচুয়াল ব্রেইনে সুরক্ষা অনুভূতি তৈরি করে। লাইফবয়ের 10 সেকেন্ডের জীবাণু ধ্বংস করুন। 2. টিকে থাকার সার্ভাইভাল। ইনস্টিংকচুয়াল ব্রেইন জীবনের ঝুঁকি এড়াতে চায় এবং সরাসরি একটি পণ্যের উপকারিতা বুঝতে চায়। লিমিটেড টাইম অফার, শুধু আজকের জন্য অফার বলে ইনস্টিংকচুয়াল ব্রেইনকে সক্রিয় করে। দারাজে দেখবেন অফারগুলো নিচে টাইমার দেওয়া থাকে। এটি পণ্য কেনার জন্য কাস্টমারের মনে আর্জেন্সি ক্রিয়েট করে। স্টক শেষ হয়ে গেলে আর পাওয়া যাবে না। ইনস্টিংকচুয়াল ব্রেইনকে জরুরি সিদ্ধান্ত নিতে বাধ্য করে। 3. জরুরি অবস্থার প্রতিক্রিয়া, আর্জেন্সি। শেষ 7টি বাকি, যেমন রকমারিতে বইয়ের নিচে দেওয়া থাকে only 3 copies available। এতে গ্রাহকের মধ্যে আর্জেন্সি ক্রিয়েট হয়। আমার মার্কেটিংয়ে দেখবেন আমি রেপটিলিয়ান ব্রেইনকে খুব হিট করি। হযবরল বিজনেস আর কতকাল। 99% স্টার্টআপ ব্যর্থ হয়। আপনি কি সেই 1% হতে পারবেন? বিজনেসে নেমে
97% উদ্যোক্তার মতো আপনিও স্ট্রাগল করবেন। ইনস্টিংকচুয়াল ব্রেনকে কিভাবে টার্গেট করবেন? 1. লিমিটেড স্টক ক্যাম্পেইন চালান। ইনস্টিংকচুয়াল ব্রেন যখন দেখে যে কিছু সীমিত, তখন এটি দ্রুত সিদ্ধান্ত নিতে প্রভাবিত হয়। উদাহরণ, ই-কমার্স ওয়েবসাইটে সীমিত স্টক লেখা, দারাজ ফ্ল্যাশ সেল, মাত্র 1 ঘন্টা বাকি। 2. টাইম সেন্সিটিভ অফার দিন। ইনস্টিংকচুয়াল ব্রেন সময়ের চাপে তাড়িত সিদ্ধান্ত নেয়। শেষ 5টি ফ্ল্যাট বাকি, এখনই বুকিং করুন। 24 ঘন্টার মধ্যে অর্ডার করুন এবং 30% ছাড় পান। প্রথম 50 জনের জন্য 3000 টাকা মূল্যের গিফট ফ্রি। 3. রং এবং ভিজুয়াল ব্যবহার করুন। ইনস্টিংকচুয়াল ব্রেইন রং এবং ভিজুয়াল দ্বারা সক্রিয় হয়। লাল রং, সেল বা ডিসকাউন্ট লেখাটি লাল রঙে দেওয়া। কদিন আগে আমি মাথা নষ্ট ক্যাম্পেইনে 11,205 জনকে একটি কোর্সে এনরোল করিয়েছি। বড় করে আমার মাথা আর সাথে লেখা মাথা নষ্ট। 4. ভয়ের বার্তা। মানুষের মস্তিষ্কের প্রাথমিক কাজ হলো বিপদ শনাক্ত করা। যদি কোনো পণ্যের মাধ্যমে তারা সেই বিপদ এড়ানোর পথ খুঁজে পায়, তবে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে প্ররোচিত হয়। পেইন পয়েন্ট তুলে ধরলে ব্র্যান্ড সহজেই তাদের মনোযোগ দখল করতে পারে। উদাহরণ, ব্যবসায় লাল বাতি জ্বলার আগে বিজনেস ব্লুপ্রিন্ট এই বইটি পড়ুন। দুর্বল ভিত আপনার স্বপ্নের বাড়ি ধ্বংস করতে পারে। ফিয়ার, দুর্বল সিস্টেমের কারণে বাড়ি ঝুঁকিতে পড়া। সমাধান, ফ্রেশ সিমেন্টের শক্তি। 5. দৃশ্যমান বিপদ দেখানো। বিজ্ঞাপন সমস্যার একটা বাস্তব চিত্র তুলে ধরুন। উদাহরণ, জীবাণু ছড়ানোর অ্যানিমেশন দেখিয়ে হ্যান্ডওয়াশের গুরুত্ব বোঝান। ভেজাল খাবারে পরিণতি দেখান। ভয় বা সমস্যাকে সমাধানে রূপান্তর করুন। পেইন ইজ আ পাওয়ারফুল মোটিভেটর অ্যান্ড ফিয়ার ইজ আ কল টু অ্যাকশন। একটি ব্র্যান্ড যখন পেইন বা ফিয়ারের উপর ভিত্তি করে তার বার্তা তৈরি করে এবং সমাধান প্রদান করে, তখন কাস্টমারের মস্তিষ্ক সেই বার্তা গভীর প্রভাব ফেলে। আজই আমাদের ক্যাম্পেইনের পেইন বা ফিয়ারের ব্যবহার শুরু করুন। প্রথমে সমস্যা তুলে ধরুন, তারপর সমাধানের পথ দেখান। এইভাবেই আপনি কাস্টমারের ইনস্টিংকচুয়াল ব্রেইন দখল করে তাদের ক্রিয়াশীল সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করতে পারেন। 2. ইমোশনাল ব্রেইন লিম্বিক সিস্টেম। আবেগীয় মস্তিষ্ক। আপনার হৃদয় আগে সিদ্ধান্ত নেয়, মাথা পরে কারণ বানায়। ধরুন, একটি ছোট্ট মেয়ে আপনার কাছে এসে হাত পেতে দাঁড়িয়েছে। তার চোখে ক্ষুধার্ত চাহনি, তার পায়ে ছেঁড়া স্যান্ডেল। আপনি জানেন আপনার পকেটে খুব বেশি টাকা নেই, কিন্তু সেই মুহূর্তে আপনার মনে হয় তাকে কিছু একটা দিতেই হবে। আপনার হৃদয় বলল, এই মেয়েটার জন্য কিছু করো। আপনার মাথা বলল, তোমার নিজেরও টাকার দরকার। কিন্তু মজার ব্যাপার হলো, আপনি সিদ্ধান্ত ইতিমধ্যেই নিয়ে ফেলেছেন হৃদয়ের কথাতেই। এই হলো ইমোশনাল ব্রেন। আমাদের মস্তিষ্কের এই অংশটি যুক্তি শোনে না, এটি অনুভূতিতে কাজ করে এবং এই অনুভূতির উপর ভিত্তি করেই আমরা জীবনকে দেখি, সিদ্ধান্ত নিই। কেন আমরা দুঃখজনক গল্প দেখে কাঁদি? কেন একটা সুন্দর গান শুনে চোখ ভিজে যায়? কেন বিজ্ঞাপনগুলোতে শিশু, পরিবার বা ভালোবাসার ছবি ব্যবহার করা হয়? কারণ আমরা যুক্তি দিয়ে বাঁচি না, আমরা বাঁচি অনুভূতিতে। এবং এই ইমোশনাল ব্রেনের নিয়ন্ত্রণ নেওয়াই নিউরো মার্কেটিং এর সবচেয়ে বড় হাতিয়ার। এখন ভাবুন, আপনি একজন ক্রেতা বা ব্যবসায়ী হিসেবে কিভাবে এই ইমোশনাল ব্রেনের শক্তিকে কাজে লাগাতে পারেন। ইমোশনাল ব্রেইন কিভাবে কাজ করে? ইমোশনাল ব্রেইন পণ্যকে কেবল একটি বস্তুর মতো দেখে না, এটি স্মৃতি, অনুভূতি এবং সম্পর্কের সঙ্গে যুক্ত করে। লাক্সারি বা প্রিমিয়াম ব্র্যান্ডগুলো মূলত আবেগের জায়গাটা দখল করেই নিজেদের ব্র্যান্ড এস্টাবলিশ করে। কিছু পণ্য বা সেবা কেবল প্রয়োজনীয় নয়, এটি সামাজিক মর্যাদা এবং আত্মবিশ্বাসেরও প্রতীক হয়। জার্ডো বা রোলেক্স ঘড়ি শুধু সময় দেখানোর জন্য নয়, এটি সামাজিক অবস্থান ও মর্যাদার চিহ্ন। এগুলো ঘড়ি নয়, যেন জুয়েলারি। আইফোন কিন্তু শুধু মোবাইল ফোন নয়, এটি মানুষকে প্রিমিয়াম ফিল দেয়। এই জন্যই বিশ্বব্যাপী মানুষ আইফোন হাতে মিরর সেলফি তুলে পোস্ট করে। মানুষ এত দাম দিয়ে ডায়মন্ড কেন কেনে? কারণ এটা সিম্বল অফ লাভ। ভালোবাসা হচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ইমোশন, আর ডায়মন্ড যেহেতু সবচেয়ে দামি উপাদান,
এই জন্য ডায়মন্ডকে ভালোবাসার আবেগের সাথে অ্যালাইন করে ব্র্যান্ড মার্কেটিং করা হয়েছে। ইমোশন দখল করতেই ওয়ারসকম বাংলাদেশে এসে হয়ে গেছে বাংলালিংক, লোগোতে লাগিয়েছে বাঘের চামড়া। টেলিনর হয়ে গেছে গ্রামীণ ফোন, শুরুর লোগোতে লাগাইছে কৃষকের ছবি। সিটিসেলকে বিট করে মিশে গেছে গ্রাম বাংলার মানুষের সাথে। পল্লী ফোন বের করে ঢুকে গিয়েছিল গ্রামের দোকানগুলোতেও। এরপর 2008-এ ভিওআইপি কেলেঙ্কারির সময়ে গ্রামীণ নিয়ে আসলো কাছে থাকুন ক্যাম্পেইন। প্রিয়জনের কাছে থাকার আকুলতাকে কেন্দ্র করে গ্রামীণ ঢুকে যায় মানুষের আবেগের কেন্দ্রবিন্দুতে। ওয়ালটন আমাদের পণ্য বলে দখল করে নিয়েছে দেশপ্রেমের ইমোশন। আমি জিতলে জিতে যায় মা বলে ফ্রেশ মিল ঢুকে গেছে একদম হৃদয়ের গহীনে। আমার ক্রাইসিস মোমেন্টেও ঘুরে দাঁড়ানোর গল্পগুলো মানুষকে ইমোশনালি কানেক্ট করে। আমি যখন বলি আমিও আমার মতোই ঋণী, চাপে এবং সমস্যায় জর্জরিত ছিলাম, তখন কোচ কাঞ্চনকে নিজের অজান্তেই হৃদয়ে জায়গা দেয়। 3. লজিক্যাল ব্রেইন, নিওকর্টেক্স, যৌক্তিক মস্তিষ্ক। আপনার হিসাব কি মেলে? আপনার সামনে দুটো বিকল্প। প্রথমটি, আপনি একটা নতুন গাড়ি কিনবেন যা দেখতে অসাধারণ, তবে এটি অনেক তেল খরচ করে। দ্বিতীয়টি, একটি ইকোনমিক কার যা দেখতে সাধারণ তবে খুব কার্যকরী এবং সাশ্রয়ী। এবার ভাবুন আপনি কোনটি বেছে নেবেন। আপনার হৃদয় হয়তো বলবে যেটা সুন্দর দেখতে সেটাই নিন, কিন্তু আপনার মাথা তখন হিসাব করতে বসে যাবে। কত টাকা সাশ্রয় হবে, কতদিনে বিনিয়োগ ফেরত আসবে, কোনটি দীর্ঘমেয়াদ লাভজনক। এটাই হলো লজিক্যাল ব্রেনের খেলা। আমাদের মস্তিষ্কের এই অংশটি সিদ্ধান্ত নেওয়ার আগে প্রতিটি ডিটেইল খাতিয়ে দেখে। এটি আবেগ নয়, সংখ্যা, যুক্তি এবং তথ্যের উপর নির্ভর করে। কেন আপনি পণ্যের ট্যাগলাইন দেখার পর স্পেসিফিকেশন দেখতে চান? কেন একটি মোবাইল কেনার আগে রিভিউ খুঁজে বের করেন? কেন আপনি একবার ছাড়ের দামে কিনলেও পরে নিজেকে প্রশ্ন করেন সত্যিই দরকার ছিল? কারণ আমাদের লজিক্যাল ব্রেন যুক্তি এবং প্রমাণ চায়। এটি প্রলোভনের কাছে সহজে হার মানে না। কিন্তু প্রশ্ন হলো, যখন আবেগ আর যুক্তির লড়াই হয় তখন কে জেতে? এবং একজন বিক্রেতা হিসেবে আপনি কিভাবে এই লজিক্যাল ব্রেনকে বুঝিয়ে সিদ্ধান্ত নেবেন? চলুন এবার প্রবেশ করি লজিক্যাল ব্রেইনের মেশিনে। লজিক্যাল ব্রেন, নিউরোকর্টেক্স। মানুষের মস্তিষ্কের একটি বিশেষ অংশ হলো নিউরোকর্টেক্স, যা যৌক্তিক চিন্তা এবং বিশ্লেষণের জন্য দায়িত্বশীল। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে, বিশেষত কেনাকাটার ক্ষেত্রে, এই অংশটি পণ্যের তথ্য, বিশ্বাসযোগ্যতা এবং নিরাপত্তা নিয়ে কাজ করে। কাস্টমার কেনার আগে কি দেখে? এটা অনুমোদিত কিনা, এটা নিরাপদ এবং কার্যকর কিনা, অন্যদের অভিজ্ঞতা কি, এটি বাস্তবিকভাবে প্রমাণিত কিনা। নিউরোকর্টেক্সকে টার্গেট করতে হলে ব্র্যান্ডের বিশ্বাসযোগ্যতা ও যুক্তি কাস্টমারের কাছে উপস্থাপন করতে হবে। নিউরোকর্টেক্সকে কেন যৌক্তিক বিশ্বাস বা লজিক্যাল ট্রাস্ট জরুরি? কাস্টমারের মস্তিষ্ক পণ্য বা সেবা কেনার আগে সবসময় প্রমাণ চায়। এটি আরটিবি, রিজন টু বিলিভ, তৈরি করে। কাস্টমার যদি আপনার ব্র্যান্ডকে বিশ্বাসযোগ্য মনে করে তবেই সে কিনতে আগ্রহী হবে। ব্র্যান্ড প্রেজেন্টেশনে যৌক্তিক বিশ্বাস কিভাবে তৈরি হয়? 1. সার্টিফিকেশন এবং অনুমোদন। কাস্টমার সবসময় নিরাপত্তা এবং মানের প্রমাণ চায়। যখন আমি বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক হ্যাপিনেস কোচ হিসেবে কাজ শুরু করলাম, অনেকেই আমার কোচিং সার্টিফিকেট দেখতে চাইতো। এটি তাদের মনে আমার উপর বিশ্বাস তৈরি করেছিল। পণ্য কেনার আগে বিএসটিআই এর সিলমোহর খোঁজা। সিমেন্ট কোম্পানিগুলো বুয়েট টেস্টেড ট্যাগলাইন ব্যবহার করে, অনেক সাইক্লিক লোড নিতে সক্ষম। এটি গ্রাহকের মনে ভরসা তৈরি করে যে তাদের পণ্য মানসম্মত। জিএমপি, ইউএসএফডিএ সার্টিফিকেশন দেখে ওষুধ কেনা। স্কোয়ার ফার্মাসিউটিক্যালস, ওষুধের ক্ষেত্রে তারা জিএমপি এবং ইউএসএফডিএ অনুমোদন পেয়ে আন্তর্জাতিক বাজারে আস্থা অর্জন করেছে। নেসলে, তাদের শিশু খাদ্য পণ্যগুলোর জন্য এফডিএ এবং ডব্লিউএইচও অনুমোদন তুলে ধরে। বাংলালিংক তাদের অক্লা সার্টিফাইড ফাস্টেস্ট নেটওয়ার্ক ট্যাগলাইন ব্যবহার করে কাস্টমারের যৌক্তিক ব্রেইনকে প্রভাবিত করে। একটা তথ্য শেয়ার করি,
এই অধ্যায় যখন লিখছি তখন কোচ কাঞ্চন একাডেমি পেল ISO 29993 2017 সার্টিফিকেশন। দক্ষ উদ্যোক্তা গড়া আর হ্যাপিনেস ছড়িয়ে দেওয়ার মিশন এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আমি ব্যক্তি হিসেবে হ্যাপিনেস কোচ, ব্রেইন ট্রেনার, বিজনেস স্ট্র্যাটেজিস্ট সার্টিফাইড হয়েছি অনেক আগে, কিন্তু একাডেমির এই অর্জনটা একটা মাইলস্টোন। 2. ভিজুয়াল প্রমাণ। গ্রাহকের বিশ্বাস অর্জনে ভিজুয়াল ডেমো খুবই কার্যকর। নিউ মার্কেটে গেলে দেখবেন চামড়ার ব্যাগ বা মানি ব্যাগ কিনতে গেলে আগুনে পুড়ে প্রমাণ করার চেষ্টা করে যে এটি খাঁটি চামড়া। কদিন আগে এক ব্লেন্ডারের দোকানে দেখলাম ইট গুঁড়া করে দেখাচ্ছে। আমি ছোটবেলায় দেখেছি অনেক গ্লাস বিক্রেতা গ্রাহকের সামনে গ্লাস দিয়ে ইট ভেঙে দেখায়। মধু বিক্রেতারা প্রমাণের জন্য মধুর চাক সঙ্গে রাখে। রেইনকোটে পানি ঢেলে দেখায় যে পানি ঢুকছে না। 3. ট্রায়াল পিরিয়ড। কাস্টমারকে পণ্য ব্যবহার করার সুযোগ দিলে তাদের মনে আস্থা তৈরি হয়। সফটওয়্যার কোম্পানিগুলো ট্রায়াল পিরিয়ড দিয়ে গ্রাহকের মস্তিষ্কে পণ্যের কার্যকারিতা প্রমাণ করে। যেমন মাইক্রোসফট অফিস 1 মাসের ফ্রি ট্রায়াল দিয়ে কাস্টমারকে পণ্য পরীক্ষা করার সুযোগ দেয়। নেটফ্লিক্স প্রথম মাস ফ্রি সাবস্ক্রিপশন অফার করে। 4. গ্যারান্টিং বেসড সেলিং খুব ইফেক্টিভ। ইলেকট্রনিক্স কোম্পানি যেমন ফ্রিজ বা টেলিভিশনের ক্ষেত্রে এটি বেশি দেখা যায়। ইভেন সার্ভিস বিজনেসেও গ্যারান্টি দেওয়া যায়, যা কাস্টমারকে আত্মবিশ্বাসী করে তোলে। যেমন কোচ কাঞ্চন একাডেমির সকল কোর্সে মানি ব্যাক গ্যারান্টি প্রদান করা হয়। অনেক ই কমার্স কোম্পানিও এটা করে, যেমন চাল ডাল 7 দিনের হ্যাপি রিটার্ন সুবিধা দেয়। এইসব বিষয়ে কাস্টমারকে অনেক কনফিডেন্ট করে পণ্য কেনার ক্ষেত্রে। 5. ভিজিট বা ডেমো সেশন। কাস্টমার যদি পণ্য বা সেবাটি সরাসরি দেখতে বা অনুভব করতে পারে তবে আস্থা বাড়ে। হাউজিং কোম্পানিগুলো প্রজেক্ট ভিজিটের মাধ্যমে কাস্টমারকে আস্থায় নিয়ে আসে। বার্জার পেইন্টস গ্রাহকদের তাদের শোরুমে এনে কালার ব্যাংক বা বিভিন্ন প্ল্যানে কাস্টমারকে পেইন্টের কার্যকারিতা সরাসরি দেখায়। 6. পুরানো আস্থার প্রভাব। ব্র্যান্ডের বয়স এবং ইতিহাস কাস্টমারের মস্তিষ্কে আস্থা তৈরি করে। উদাহরণ হিমালয়া তাদের প্রতিষ্ঠার সাল তুলে ধরে সিন্স 1930 স্লোগান ব্যবহার করে। রক্সি পেইন্ট বলে সেই 1953 সাল থেকে। বার্জার ট্রাস্টেড ওয়ার্ল্ড ওয়াইড বলে গ্রাহককে বিশ্বব্যাপী তাদের আস্থা তুলে ধরে। 7. ডেটা এবং পরিসংখ্যান। মানুষের যৌক্তিক ব্রেইন পরিসংখ্যান এবং ডেটা পছন্দ করে। 10 লক্ষ গ্রাহকের আস্থা। ব্যাংক বা ইন্স্যুরেন্স কোম্পানির বিজ্ঞাপনে এই ধরনের তথ্য থাকে। যেমন ইসলামী ব্যাংক পৃথিবীর 1000 ব্যাংকের তালিকায় স্থান পাওয়া বলে আস্থা অর্জন করে। কাস্টমারের যৌক্তিক ব্রেইনকে প্রভাবিত করার 7টি কৌশল। 1. সঠিক অনুমোদন ব্যবহার করুন। আপনার পণ্যের মানের সার্টিফিকেট BSTI, ISO, GMP, এটসেট্রা প্রদর্শন করুন। 2. গ্রাহকের রিভিউ এবং টেস্টিমোনিয়াল দেখান। সন্তুষ্ট গ্রাহকের গল্প তুলে ধরুন। 3. পরিসংখ্যান শেয়ার করুন। কাস্টমারের আস্থায় ভরসা বাড়াতে ডেটা শেয়ার করুন। 4. ভিজুয়াল প্রমাণ দিন। পণ্যের কার্যকারিতা দেখান, যেমন গ্লাস দিয়ে ইট ভাঙা। 5. ট্রায়াল পিরিয়ড দিন। পণ্য বা সেবা ব্যবহার করে দেখার সুযোগ দিন। 6. টাকা ফেরত গ্যারান্টি দিন, যা কাস্টমারের মস্তিষ্কে ঝুঁকি কমায়। 7. গ্যারান্টি অফার করুন। টাকা ফেরত গ্যারান্টি দিন, যা কাস্টমারের মস্তিষ্কে ঝুঁকি কমায়। 8. প্রতিষ্ঠার সাল তুলে ধরুন। ব্র্যান্ডের দীর্ঘমেয়াদী আস্থার বার্তা দিন। কাস্টমারের মস্তিষ্কের যৌক্তিক অংশকে প্রভাবিত করতে হলে তাদের বিশ্বাস, নিরাপত্তা এবং যুক্তি দেখাতে হবে। যত বেশি আপনার ব্র্যান্ড গ্রাহকের কাছে যুক্তিসঙ্গত এবং প্রমাণিত হবে, তত দ্রুত তারা আপনার প্রতি আস্থা তৈরি করবে। ট্রুথ isn't given, it's earned. এই নীতিতে আপনার ব্র্যান্ডকে তৈরি করুন এবং কাস্টমারের যৌক্তিক ব্রেইন দখল করুন। ইনস্টিংচুয়াল ব্রেইন, ইমোশনাল ব্রেইন এবং লজিক্যাল ব্রেইনের ক্রম। 1. প্রথম ধাপ ইনস্টিংচুয়াল ব্রেইন। প্রথমে কাস্টমারের ইনস্টিংচুয়াল ব্রেইন সক্রিয় করুন। বিপদ, ভয় বা জরুরিতার অনুভূতি তৈরি করুন। দ্বিতীয় ধাপ
ইমোশনাল ব্রেইন। এরপরে কাস্টমারের ইমোশনাল ব্রেইনকে সংযুক্ত করুন। সম্পর্ক, অনুভূতি এবং আনন্দময় মুহূর্তের গল্প বলুন। ৩. লজিক্যাল ব্রেইন। সব শেষে যুক্তি দিয়ে সিদ্ধান্তের ন্যায্যতা প্রমাণ করুন। উদাহরণ: আমাদের পণ্য আইএসও এবং জিএমপি সার্টিফাইড। আমাদের রয়েছে ৫,০০০ গ্রাহকের রিভিউ ও সন্তুষ্ট। ইন্দ্রিয় মার্কেটিং। নিউরো মার্কেটিং এ ইন্দ্রিয়গুলোর শক্তি কাজে লাগিয়ে গ্রাহকদের মস্তিষ্কে প্রভাব ফেলা হয়। সাউন্ড, সেন্ট এবং টাচ ব্যবহার করে নিউরো মার্কেটিং গ্রাহকের আবেগ, স্মৃতি এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার প্রভাব ফেলে। এগুলো অনেকে সেন্সরিং মার্কেটিংও বলা হয়, তবে এটা নিউরো মার্কেটিং এর সাবসেকশন। ১. সাউন্ড বা শব্দ। শব্দ মানুষের আবেগ, মুড এবং আচরণের উপর তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলে। নিউরো মার্কেটিং এ সাউন্ড ব্যবহার করে ব্র্যান্ড পরিচিতি এবং আবেগময় সংযোগ তৈরি করা হয়, যেমন ব্র্যান্ডগুলোর জিঙ্গল বা সিগনেচার টিউন, যেমন নোকিয়ার রিংটোন গ্লো অ্যান্ড লাভলি, লা 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 লা, তাজা চায়ের তাজা হয়ে যাও, বা ম্যাকডোনাল্ডসের আম লাভিং ইট ব্যবহার করে ব্র্যান্ডের পরিচিতি তৈরি করা। গ্রামীণফোনের স্বপ্ন যাবে বাড়ি গানটি মানুষের মনে তাদের ব্র্যান্ডের পজিটিভ ইমোশনাল ভাবমূর্তি গড়ে তুলেছে। সাউন্ড মস্তিষ্কে দীর্ঘস্থায়ী স্মৃতি তৈরি করে। বিজ্ঞাপন বা রিটেল স্টোরে এমন সঙ্গীত ব্যবহার করা যা গ্রাহকের আবেগকে উদ্দীপ্ত করে এবং কেনাকাটার পরিবেশ তৈরি করে। পণ্যের বিজ্ঞাপনে প্রাসঙ্গিক সাউন্ড ব্যবহার করা হয়, যেমন গাড়ির বা বাইকের বিজ্ঞাপনে ইঞ্জিনের সাউন্ড বা কফির বিজ্ঞাপনে কাপের ধোঁয়া ওঠার শব্দ। সাউন্ড নিউরো ট্রান্সমিটার যেমন ডোপামিন সক্রিয় করে আনন্দ বা উদ্দীপনের অনুভূতি যোগায়। পরিচিত সাউন্ড ব্র্যান্ড লয়ালিটি বৃদ্ধি করে। ২. সেন্ট বা ঘ্রাণ। ঘ্রাণ মানুষের স্মৃতির সাথে গভীরভাবে সংযুক্ত। ঘ্রাণের মাধ্যমে নির্দিষ্ট অনুভূতি বা অভিজ্ঞতা জড়িয়ে তোলা নিউরো মার্কেটিং এর একটি শক্তিশালী উপায়। বিভিন্ন ব্র্যান্ড তাদের স্টোর বা পণ্য প্যাকেজিং এ নির্দিষ্ট গন্ধ ব্যবহার করে। কসমেটিক্স ইন্ডাস্ট্রিতে ঘ্রাণ দিয়েই গ্রাহকের মন জয় করা হয়। ফেস ওয়াশ, ক্রিম কিংবা হ্যান্ড ওয়াশ সবকিছুতেই ঘ্রাণের একটা বিশাল প্রভাব রয়েছে। লাক্স সাবানের বিজ্ঞাপনে পারফিউমকে বেশি ফোকাস করে, যেন এটি সাবান নয়, তারা পারফিউম বিক্রি করছে। স্টারবাকসের কফির গন্ধ গ্রাহকদের কফি কেনার জন্য উদ্দীপ্ত করে। সিঙ্গাপুর এয়ারলাইন্সে গেলে দেখবেন নির্দিষ্ট সেন্ট পাবেন। বিভিন্ন 5 স্টার হোটেলগুলোতেও আলাদা সেন্ট ব্যবহার করে নিজেদের ব্র্যান্ডিং করে। মধুমিতার থেকে কেউ সিনেমা দেখে বের হলে বলে দেওয়া যেত যে সে কোন হলে সিনেমা দেখেছে। কেএফসি একবার বিলবোর্ডে চিকেন ফ্রাইয়ের স্মোকি ফ্লেভার দিয়ে মার্কেটিং এ মাত করেছিল। সেন্সরি মার্কেটিং ইম্পালস কেনাকাটাকে ট্রিগার করে। বেকারি বা সুপার শপে সতেজ পণ্যের গন্ধ ছড়িয়ে দেওয়া হয়, যাতে গ্রাহক তৎক্ষণাৎ কেনার সিদ্ধান্ত নেয়। বিরিয়ানি হাউসগুলোয় একটু পর পর ডেক খুলে খুলে ঘ্রাণ চারিদিকে ছড়িয়ে দেয়। ঘ্রাণ নাকে গেলেই ক্ষুধার উদ্রেক হয়। সেন্ট সরাসরি লিম্বিক সিস্টেম, আবেগ ও স্মৃতির নিয়ন্ত্রক সক্রিয় করে। ইতিবাচক গন্ধ গ্রাহকের মুড উন্নত করে এবং ক্রয়ের সম্ভাবনা বৃদ্ধি করে। সেন্ট মার্কেটিং এর জন্য ব্র্যান্ডকে সবসময় একই রকম সেন্ট ব্যবহার করতে হবে। সেন্টটি অবশ্যই ব্র্যান্ডের পার্সোনা বা আর্কিটাইপের সাথে রেলেভেন্ট হতে হবে। যেমন স্পোর্টস ব্র্যান্ডের জন্য সেন্ট আর যোগা সেন্টের সেন্ট একরকম হবে না। ৩. টাচ বা স্পর্শ। স্পর্শের মাধ্যমে গ্রাহক পণ্যের গুণগত মান এবং আবেগময় সংযোগ অনুভব করতে পারে। ইলেকট্রনিক স্টোরে ফোন বা ল্যাপটপ ব্যবহার করার সুযোগ দেওয়া হয়। পণ্যের টেক্সচার বা প্যাকেজিং এমনভাবে তৈরি করা হয় যা গ্রাহকের স্পর্শের অনুভূতি সুখকর হয়। বিলাসবহুল পণ্যের জন্য সিল্কি বা মসৃণ প্যাকেজিং। ই-কমার্স প্ল্যাটফর্মে 3D ভিউ বা ভার্চুয়াল টাচ অনুভূতি যোগ করে। স্পর্শ মস্তিষ্কে অক্সিটোসিন রিলিজ করে, যা বিশ্বাস এবং ইতিবাচক অনুভূতি জাগায়। এছাড়া পণ্য স্পর্শ করলে সেটি নিজের বলে অনুভূতি তৈরি হয়, যা ক্রয়ের সম্ভাবনা বাড়ায়। ইন্দ্রিয়গুলোর সমন্বিত ব্যবহার। একটি সফল নিউরো মার্কেটিং কৌশল একাধিক ইন্দ্রিয়কে একত্রে সক্রিয় করে।
একটি পারফিউম স্টোরে হালকা রোমান্টিক মিউজিক বাজানোর শব্দ, স্টোর জুড়ে পারফিউমের মিষ্টি গন্ধ ছড়ানো ঘ্রাণ এবং পণ্যের সুন্দর টেক্সচার স্পর্শ করার সুযোগ দেওয়া। নিউরো মার্কেটিং আপনি কোথায় শিখবেন? নিউরো মার্কেটিং একটা বিশাল বিষয়। এই ছোট্ট আলোচনায় এই টপিক বোঝানো কঠিন, তবু একটা ওভারভিউ আশা করি দিতে পেরেছি। এই বিষয়ে আরো শিখতে চাইলে আমার BBM বিজনেস ব্লু পয়েন্ট মাস্টার কোর্স প্রোগ্রামে জয়েন করতে পারেন। ওখানে নিউরো মার্কেটিং নিয়ে আলাদা একটা পূর্ণাঙ্গ ক্লাস পাবেন। এটি ব্র্যান্ড মার্কেটিং, বিজনেস গ্রোথ সহ 10টি কোর্সের বান্ডাল। আমার মতে BBMটা বিজনেস স্ট্র্যাটেজির উপরে বাংলাদেশের সেরা কোর্স, নো ডাউট। আরো গভীরভাবে হাতে কলমে শিখতে চাইলে জয়েন করতে হবে ব্রেভ বিজনেস কোচিং প্রোগ্রামে। ব্রেভে অ্যাডভান্সড নিউরো মার্কেটিং সেশন পাবেন, সাথে পাবেন আমার প্র্যাকটিক্যাল ডেমো। আজকের প্রতিযোগিতামূলক বাজারে কেবল একটা ভালো পণ্য বা সার্ভিস থাকলেই চলবে না। আপনার কাজ হলো কাস্টমারের ব্রেইনে ঢোকা। যতদিন আপনি তাদের মস্তিষ্কে পৌঁছাতে না পারবেন, ততদিন তাদের পকেটে থাকা টাকা আপনার কাছে আসবে না। Marketers who understand the customer's brain win the game.